সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। অনেকদিন পর আবার তোমাদের আইসিটি ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি। তোমরা অনেকে হয়তো জানো, গত ৩ তারিখে আমার পরিবারের ২ সদস্য সহ আমি করোনা পজিটিভ হয়ে গত ১ মাস যাবৎ নানান জটিলতার মধ্য দিয়ে পার করেছি। এখন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন কিছুটা সুস্থ আছি। আমার অসুস্থতার সময় আমাদের প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল ম্যাডাম, আমার অনেক সহকর্মী, অনেক স্টুডেন্ট ফোন করে আমাকে সাহস দিয়েছেন, খোঁজ খবর নিয়েছেন। তাদের সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। কিছুটা শারীরিক জটিলতা এখনো আছে। আশা করছি কিছুদিনের মধ্যে আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ হয়ে যাব। তোমাদের সাথে আমি প্রথম ক্লাস করেছিলাম গত ৪ তারিখে। তারপর আমি আর ক্লাসে আসতে পারিনি। প্রথম ক্লাসে আমি HTML নিয়ে আলোচনা করেছিলাম। তার ধারাবাহিকতায় আজকে আমি সেকেন্ড ক্লাসটা করব। তোমরা যারা প্রথম ক্লাস করেছো তারা নিশ্চয়ই এতদিনে প্রথম ক্লাসে যা করিয়েছিলাম তা প্র্যাকটিস করেছো। তাহলে চলো আজকে আমরা সেকেন্ড ক্লাসেই চলে যাই। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি ফাতেমা খানম চৌধুরী, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আজকে আমি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটির ৪র্থ অধ্যায় ওয়েব পেজ ডিজাইন এবং HTML নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা এর স্ট্রাকচারটা দেখেছিলাম। যারা আজকে নতুন ক্লাস করছো তাদের জন্য আমি এই স্লাইডটি আজকেও রেখেছি। ওয়েব পেজ ডিজাইন করার জন্য আমাদেরকে কিছু কোড লিখতে হয়, যেটা HTML ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লিখতে হয়। সেটার স্ট্রাকচার হচ্ছে HTML এর ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগের ভেতরে দুটো সেকশন থাকবে, হেড সেকশন এবং বডি সেকশন। হেড সেকশনে আমাদের টাইটেল থাকে। টাইটেল সাধারণত ওয়েব পেজটি কিসের উপর তৈরি করছি বা কিসের জন্য তৈরি করছি সেটা টাইটেলে থাকে। আর বডিতে যাবতীয় সকল কন্টেন্ট বডিতে থাকে। তাহলে আমরা যখনই HTML কোড লিখব তখনই আমার প্রথমে HTML এবং তার হেড সেকশন, বডি সেকশন আমরা লিখে ফেলবো। আমরা কোথায় লিখব? গত ক্লাসে বলেছিলাম আমরা নোটপ্যাড প্লাস প্লাস এই টেক্সট এডিটর গুলো ব্যবহার করে আমরা আমাদের কোডটি লিখব। নোটপ্যাডে যাওয়ার জন্য স্টার্ট প্রোগ্রামস অ্যাক্সেসরিজ থেকে নোটপ্যাড কমান্ড দিলেই এই নোটপ্যাডের উইন্ডোটি ওপেন হবে এবং এখানে কোড লেখার পর ফাইল
ফাইল থেকে সেভ এবং যে কোনো একটি নাম দিয়ে .html টাইপ করে সেভ করলেই ডকুমেন্টটি সেভ হবে। তাহলে কিভাবে আমরা নোটপ্যাড ওপেন করব সেটা আমরা দেখলাম। এবার আমরা কিভাবে দেখব, স্টার্ট প্রোগ্রামস থেকে ইন্টারনেট এক্সপ্লোরার কমান্ডটি যখন আমরা দিব তখন একটি উইন্ডো দেখাবে, সেই উইন্ডোতে ফাইল ওপেন ক্লিক করে যে ডায়লগ বক্স আসবে সেখান থেকে ব্রাউজ করে আমাদের সেভ করা ফাইলটি উপর ডাবল ক্লিক করলেই পেজটি শো করবে। তাহলে আমাদের যে প্রথম কোডটি ছিল সেটা এভাবে শো করেছে। তাহলে কিভাবে আমরা ওপেন করব এবং কিভাবে ব্রাউজারের সাহায্যে দেখব সেটা আমরা দেখলাম। এবার আসো আরেকটি কোড আমরা লিখেছি, নোটপ্যাডে লিখেছি। ডক টাইপ HTML হেড সেকশন বডি সেকশন, বডিতে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখেছি এবং সেটা সেভ করার পরে ব্রাউজারে আমরা আউটপুট হিসাবে এভাবে দেখতে পাচ্ছি। এখন আসো এখানে এই ডক টাইপ জিনিসটা কি, কেন লিখতে হয় সেটা আমরা একটু দেখি। ডক টাইপ HTML ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন, এর দ্বারা ব্রাউজার বুঝতে পারে যে ডকুমেন্টটি HTML5 স্ট্যান্ডার্ড ভার্সনে লেখা হয়েছে এবং সেই অনুযায়ী সে ব্রাউজারে প্রদর্শন করবে। HTML এখানে ওপেনিং ট্যাগ, আমরা স্ট্রাকচারটা আগেও বর্ণনা করেছি, এখানে আরেকবার দেখছি। ডক টাইপ এই অংশটি ডকুমেন্ট টাইপ HTML5 ভার্সন সেটা বোঝানোর জন্য লেখা হয়। HTML এই ট্যাগটি নির্দেশ করে যে HTML দিয়ে লেখা হয়েছে। হেডে ওয়েব পেজ সম্পর্কিত কিছু তথ্য ধারণ করে। টাইটেলে ওয়েব পেজের শিরোনাম ধারণ করে। অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভেতরে একটা স্ল্যাশ, সেটা দিয়ে বোঝা যায় হেড সেকশনটি এখানে শেষ হয়েছে। বডি সেকশনে কন্টেন্ট থাকে, তাহলে সকল কন্টেন্ট বডি সেকশনে থাকবে এবং HTML এর আগে স্ল্যাশ দিয়ে যখন এই ট্যাগটি থাকবে, এই এলিমেন্টটি যখন থাকবে তখন বুঝতে হবে যে ওয়েব পেজটি শেষ হয়েছে বা এটা দিয়ে ওয়েব পেজ শেষ হয়েছে নির্দেশ করে। আজকে আসো আমরা গত ক্লাসে আমরা জাস্ট একটা লাইন লিখতে পেরেছি, আজকে আমরা দেখি হেডিং ট্যাগ বা হেডিং এলিমেন্ট আমরা কিভাবে ব্যবহার করব। HTML এর 6টি হেডিং এলিমেন্ট আছে, এগুলো যথাক্রমে H1 থেকে H6 পর্যন্ত। H1 এর আকার সবচেয়ে বড় এবং H6 এর আকার সবচেয়ে ছোট। তাহলে আমরা নোটপ্যাডে চলে যাই। নোটপ্যাডে আমরা এখান থেকেও যেতে পারি, ফাইল অ্যাক্সেসরিজ থেকে। আমার এটা যেহেতু উইন্ডোজ 10, তাহলে আমি এখানে নোটপ্যাড তোমরাও সার্চ বক্সে নোটপ্যাড লিখে দিলে নোটপ্যাডটা ওপেন হবে। একটু বড় করে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়।
প্রথমে আমরা শুরু করছি HTML এবং সাথে সাথে আমরা ক্লোজিং ট্যাগটি লিখে ফেলছি। HTML এ হেড সেকশন প্রথমে থাকবে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। হেড সেকশনে থাকে টাইটেল, তাহলে আমরা লিখতে পারি মাই ফার্স্ট পেজ, তারপর আমরা বডি সেকশনে যাব, বডি সেকশন শুরু এবং বডি শেষ। আজকে আমরা H1 ট্যাগের ব্যবহার দেখব। প্রথমে আমরা দেখি আমরা এখানে আমাদের কলেজের নামটি লিখছি। H1 ট্যাগের ব্যবহার আমরা দেখি। তাহলে H1 মানে হেডিং 1, এটা দিয়ে এক নির্দিষ্ট আকারে লেখা দেখা যাবে। সেভ করব, ফাইল থেকে সেভ, একটা বক্স আসলো, আমরা ডেস্কটপে সেভ করি এবং আমরা ফার্স্ট ওয়েব পেজ দিয়ে .html ফার্স্ট ওয়েব পেজ .html দিয়ে আমরা সেভ করলাম। ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করো, যে কোনো একটা নাম দিয়ে ডট অবশ্যই দিতে হবে এবং HTML লিখতে হবে, অবশ্যই এখানে এক্সটেনশন দিতে হবে। সেভ, তাহলে আমরা কোথায় সেভ করছি? ডেস্কটপে সেভ। তাহলে আমরা এটা কোথায় দেখব? এটা মিনিমাইজ করে, ক্লোজ করব না, মিনিমাইজ করব, কারণ এখানে আমরা আরো কাজ করব। ডেস্কটপে আমরা চলে যাব। তাহলে ডেস্কটপে দেখো ফার্স্ট ওয়েব পেজ নামে একটা ব্রাউজার ফাইল আছে, সেটা থেকেও আমরা ডাবল ক্লিক করে করতে পারি, অথবা ইন্টারনেট এক্সপ্লোরার থেকে বা মাইক্রোসফট এজ থেকে ব্রাউজ করে আমরা নিতে পারি। তাহলে এখানে আমাদের সবচেয়ে সহজ যে আমাদের ডেস্কটপে এটা আছে, এটা জাস্ট ক্লিক করলেই আমরা তাহলে আমাদের গভর্নমেন্ট হাজী মোহাম্মদ মহসিন কলেজ এই লেখাটি আসলো। আর আমরা টাইটেল হিসেবে দিয়েছিলাম মাই ফার্স্ট পেজ, সেই টাইটেলটা হেড সেকশনে যে টাইটেল দিয়েছিলাম সেটা এখানে দেখাচ্ছে। তাহলে এখন আমরা আবার নোটপ্যাডে চলে যাই। এই যে এখানে নোটপ্যাডের আইকনটি আছে, এখানে ব্রাউজারের আইকনটি আছে। তাহলে S2 দিলে কি হয় আমরা একটু দেখি। একই লেখাকে আমরা কপি করে নিচ্ছি, তাহলে ফাইল যতবার আমি এডিট করব ততবার সেভ করব, সেভ করলাম, ব্রাউজার ফাইলে গিয়ে আমরা রিফ্রেশ করব। তাহলে দেখো H1 দিয়ে যত বড় সাইজ দেখাচ্ছে, H2 তার চেয়ে ছোট সাইজ, এগুলো ডিফল্ট সাইজ। তাহলে এভাবে আমরা H6 পর্যন্ত ব্যবহার করতে পারি। আমরা পুরোটাই কপি করে নেই।
আমরা বলেছি হেডিং ট্যাগ 6টি H1 থেকে H6 পর্যন্ত। তাহলে আমরা H4 আমি কপি করে জাস্ট পেস্ট করে দিচ্ছি। তোমরা বাসায় এই কোডগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। কপি করতে হয় কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোলের সাথে সি, আর পেস্ট করতে হয় কন্ট্রোলের সাথে ভি প্রেস করে। অনেকেই জানো, তারপরে বলছি যারা জানো না তাদের জন্য। তাহলে আমরা H1 থেকে H6 পর্যন্ত সবগুলো ব্যবহার করলাম। ফাইল, সেভ, আমরা ব্রাউজার ফাইলটা এখানে রেখেছি, রিফ্রেশ করব, তাহলে দেখাচ্ছে সাইজগুলো দেখাচ্ছে। তাহলে H1 সাইজ সবচেয়ে বড় আকারের এবং H6 সবচেয়ে ছোট আকারের। এগুলো ডিফল্ট সাইজ, এগুলো আর বড় করা যাবে না। আমরা যদি আরো বড় সাইজ ব্যবহার করতে চাই তখন ফন্টের সাইজ ব্যবহার করতে হবে। তাহলে আমরা H1 থেকে H6 এই হেডিং ট্যাগগুলোর ব্যবহার শিখলাম। এখানে আমরা H1 এর একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি চাই যে লেখাগুলো মাঝখানে আসুক, লেখাগুলো ওয়েব পেজের মাঝখানে আসুক, তখন আমরা এখানে ট্যাগের অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। অ্যাট্রিবিউট মানে বৈশিষ্ট্য। অ্যালাইন, অ্যালাইন মানে বিন্যাস কোন দিকে হবে। যদি আমরা লিখি সেন্টার, তাহলে আমরা দেখি ফাইল, সেভ, তার লেখাটি মাঝখানে চলে গেছে। এভাবে আমরা সবগুলোকেই সেন্টারে নিয়ে আসতে পারি। রাইট বাটন ক্লিক করেও আমরা পেস্ট করতে পারি। কন্ট্রোল ভি দিয়েও পেস্ট করতে পারি। আমরা অ্যাট্রিবিউট লেখার সময় খেয়াল করব যে যে এলিমেন্টটি আমরা লিখছি বা যে ট্যাগটি আমরা ব্যবহার করছি সেই ট্যাগের মাঝখানে একটা ফাঁকা হবে, তারপরে অ্যাট্রিবিউট হবে এবং অ্যাট্রিবিউট ইকুয়াল ভ্যালুটা হবে। এখন অ্যালাইন আমাদের কি কি হতে পারে? লেফট হতে পারে, রাইট হতে পারে, সেন্টার হতে পারে। তাহলে আমি সবগুলোই সেন্টার করে দিলাম। তাহলে দেখি আমাদের কি পরিবর্তন হলো। ফাইল থেকে সেভ এবং আমরা এখান থেকে রিফ্রেশ করি, সবগুলো মাঝখানে চলে আসলো। তাহলে ওয়েব পেজে আমরা যদি মাঝে কিছু লিখতে চাই, এই হেডিং ট্যাগগুলো ব্যবহার করে তার অ্যাট্রিবিউট অ্যালাইন সেন্টার দিয়ে আমরা লিখতে পারি। এবার আসো, এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ব্যাকগ্রাউন্ড যদি আমরা কালার করতে চাই অথবা যে লেখাগুলো আছে সবগুলো যদি কোনো কালার করতে চাই তাহলে কিভাবে লিখব? তাহলে আমরা তখন বডিতে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, বিজি কালার। এখানে কালারটা অবশ্যই খেয়াল করতে হবে, COLOR। আমরা ধরো গ্রিন, সরি ইয়েলো কালার দেই, ব্যাকগ্রাউন্ড ইয়েলো। তাহলে আমরা দেখি কি হয়। ফাইল, সেভ, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড ইয়েলো কালার হয়ে গেল। এখন আমি
চাচ্ছি যে এই লেখাগুলো রেড কালার আসুক। তাহলে আমরা কি করব, আবার নোটপ্যাডে চলে যাই। এখানে বডিতে আরো একটা অ্যাট্রিবিউট আমরা দিতে পারি। তাহলে একটা স্পেস, যতটা অ্যাট্রিবিউট লিখবো আমরা ততটা স্পেস দিয়ে দিয়ে লিখবো। টেক্সট, তাহলে টেক্সটের কালার যদি আমি বলি রেড, তাহলে আমরা কি বলছি, বডির ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো এবং লেখাগুলো রেড কালার আসুক। ফাইল, সেভ। তাহলে আমরা ব্রাউজার ফাইলে চলে যাই। তাহলে দেখতে পাচ্ছ সবগুলো লেখায় রেড কালার চলে এসেছে। তাহলে এইভাবে আমরা যে কোনো লেখাকে কালারফুল করতে পারি, ব্যাকগ্রাউন্ডকে কালারফুল করতে পারি। তাহলে আমরা একটা H1 থেকে H6 ব্যবহার করে আমরা একটি পেজ তৈরি করলাম এবং তার আউটপুট দেখলাম। এবার আসো, যদি আমি এই প্রথম যে লেখাটি আছে সেটাকে যদি আমি স্ক্রল করাতে চাই, স্ক্রল মানে মুভ করাতে চাই, তখন আমরা একটা ট্যাগ ব্যবহার করতে পারি, মার্কিং। তোমাদের বইতে যদিও বা নাই, তারপর আমি দেখাচ্ছি। তাহলে মার্কি ট্যাগ দিলাম এবং H1 তো আগেই ছিল, লেখাটা বড় বড় দেখানোর জন্য, এবং সব শেষে আমরা H1 এর পর মার্কিটা ব্যবহার করতে হবে, স্ল্যাশ। তাহলে প্রথম যে H1 ট্যাগের যে লেখাটি, সেই লেখাটিতে এই গভর্নমেন্ট হাজী মোহাম্মদ মহসিন কলেজ, এই লেখাটিতে আমরা মার্কি ট্যাগ ব্যবহার করেছি। আর মার্কি ট্যাগ ব্যবহার করতে হয় স্ক্রল করানোর জন্য। আমরা আমাদের কলেজের ওয়েব পেজে দেখি যে নোটিশটি এরকম স্ক্রল করতে থাকে, তাই না? অনেক ওয়েব পেজে আমরা দেখি নোটিশ গুলো এরকম স্ক্রল করতে থাকে। স্ক্রল করানোর জন্য আমরা তাহলে মার্কি ট্যাগ ব্যবহার করলাম, ফাইল, সেভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্ক্রল হচ্ছে। স্ক্রল কোন দিকে হবে সেটাও আমরা কন্ট্রোল করতে পারি। তাহলে আমরা দেখি কিভাবে কন্ট্রোল করা যায়। এই মার্কি ট্যাগে আমরা কিছু অ্যাট্রিবিউট দিতে পারি। কোন দিক থেকে কোন দিকে যাবে, ডিরেকশন। তাহলে ডিরেকশন যদি হয়, যদি বলি রাইট দিকে, তাহলে ইকুয়াল রাইট, রাইট দিকে যাবে। এবং কিভাবে যাবে, বিহেভিয়ার। আরেকটা অ্যাট্রিবিউট আমরা দিতে পারি, বিহেভিয়ারটা কেমন হবে। বিহেভিয়ার তিন ধরনের হয়ে থাকে, স্লাইড, স্ক্রল এবং অল্টারনেট। তাহলে আমরা স্লাইডটা দিয়ে দেখি, পর্যায়ক্রমে সবগুলোই দেখব। ফাইল, সেভ। তাহলে রাইট দিকে যাচ্ছে, আমরা ডিরেকশন দিয়ে দিয়েছি রাইট দিকে।
এবার আসো ডিরেকশন যদি আমরা চেঞ্জ করে দেই এবং বিহেভিয়ার যদি আমরা স্ক্রল করি, ফাইল, সেভ, তাহলে দেখো ডিরেকশন এখন আমাদের লেফট দিকে। স্ক্রলটা হচ্ছে তোমার লেখাটা চলে গিয়ে আবার বাম দিক থেকে আসবে, ডান দিক থেকে বামের দিকে আসবে, আর স্লাইডে হচ্ছে থেমে যাবে। আর অল্টারনেটে কি আমরা দেখি, স্লাইড দেখলাম, স্ক্রল দেখলাম, অল্টারনেট ফাইল, সেভ, তাহলে আমাদের দেখো যেহেতু আমার লেখাটা সেন্টারে ছিল, তাহলে সেজন্য আমাদের এখান থেকেই সেটা অল্টারনেট হচ্ছে। আমরা সেন্টারটাকে তুলে দেই, H1 ট্যাগ থাক, ফাইল, সেভ, তাহলে এবার দেখো এটা পুরোটাই যাচ্ছে। তাহলে এদিকে অল্টারনেট হয়ে আবার অল্টারনেট দিকে যাচ্ছে। তাহলে এদিকে ধাক্কা খেয়ে আবার এদিকে আসছে। তাহলে আমরা দেখলাম স্লাইড, স্ক্রল এবং অল্টারনেট, এগুলো হচ্ছে বিহেভিয়ার। এটা মার্কেটিংয়ের একটি বৈশিষ্ট্য। তোমরা বাসায় এটা অবশ্যই প্র্যাকটিস করবে। যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তারা অ্যান্ড্রয়েড ফোনে ট্রাই করবে, যাদের ল্যাপটপ আছে তারা ল্যাপটপে বা ডেস্কটপে ট্রাই করবে। আমরা যে চ্যাপ্টারটা পড়াচ্ছি সেটা আসলে পুরোটাই প্র্যাকটিক্যাল বেসড, তাহলে সেজন্য আমরা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে বলবে, আমরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব। অনেকেই তোমরা কমেন্ট সেকশনে জুমে ক্লাস করার কথা বলছো। জুমে আসলে এতজন স্টুডেন্টের এন্ট্রি দেওয়া সম্ভব হয় না, 100 জনের বেশি এন্ট্রি দেওয়া সম্ভব হয় না। আমরা জি মিট, গুগল মিটেও সেম, জি সুট থেকে যদি আমরা অ্যাকাউন্ট কিনতে পারি, জি সুট অ্যাকাউন্ট, তখন 250 জনের মতো এন্ট্রি করা যায় অ্যাট এ টাইম।
তো আমাদের স্টুডেন্ট যেহেতু প্রায় 2700 জন স্টুডেন্ট, তাহলে লাইভে আসলে জুম বা গুগল মিট ব্যবহার করে বা জি সুইট অ্যাকাউন্ট ব্যবহার করে ক্লাস নেওয়াটা আসলেই সম্ভব হবে না। সেজন্য আসলে জুমটা যদি অল্প সংখ্যক স্টুডেন্ট হতো তাহলে আমরা জুমে বা গুগল মিটে ট্রাই করতাম। এখন রেকর্ডেড ক্লাসগুলো তোমাদের জন্য দেয়া হয়, যাতে তোমরা নির্দিষ্ট সময়ে ক্লাস করতে না পারলেও পরবর্তীতে যাতে ক্লাস করতে পারো। তাহলে আমরা এটা দেখলাম। এখন আসো আমরা স্লাইডে যাই। তাহলে আমরা হেডিং এলিমেন্টের ব্যবহার দেখলাম। এবার পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে ফরম্যাটিং ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে। এখানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক আউট, এমফাসাইজড, স্ট্রং কিভাবে করা যায় সেটা করা হয়েছে। আমরা যদি কোনো লেখা লিখতে চাই তাহলে পি ট্যাগের ভিতরেও লিখতে পারি, প্যারাগ্রাফ ট্যাগ পি ট্যাগের ভিতরেও লিখতে পারি, তাহলে প্যারাগ্রাফ আকারে আসবে। লেখাকে মোটা বা বোল্ড করার জন্য বি ট্যাগ, লেখাকে ইটালিক করার জন্য আই ট্যাগ এবং লেখার নিচে আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ ব্যবহার করতে হয়। লেখাকে এমফাসাইজ করার জন্য, অর্থাৎ কোনো একটি সেন্টেন্সের মধ্যে কোনো একটি ওয়ার্ডকে যদি এমফাসাইজ করতে হয় তখন আমরা ইএম ট্যাগ ব্যবহার করি। একইভাবে লেখাকে স্পষ্ট করার জন্য, একটু বড় করার জন্য আমরা স্ট্রং ট্যাগ ব্যবহার করি, এবং লেখার মাঝখানে যদি কোনো দাগ দিতে হয় বা কেটে দিতে হয় স্ট্রাইক আউট করার জন্য স্ট্রাইক ট্যাগ ব্যবহার করতে হয়। তাহলে এই ট্যাগগুলোর ব্যবহার আমরা একটু দেখে আসি। আমরা আবার নোটপ্যাডে চলে যাই। ফাইল থেকে আমরা নিউ উইন্ডোতে যাই। HTML প্রথমে আমরা স্ট্রাকচারটি লিখে ফেলবো। আমরা পিসিতে যখন লিখব তখন এভাবে আগে স্ট্রাকচারটি রেডি করে ফেলবো। খাতায় লেখার সময় তো আমাদেরকে পরপর লিখে যেতে হয়, কারণ এখানে তো সরানোর কোনো সুযোগ নেই। মাই সেকেন্ড পেজ আমি দিতে পারি। তাহলে এখানে আমরা পি ট্যাগ দিয়ে একটা লেখা লিখি। তাহলে পি ট্যাগ শেষ করি। তাহলে এখানে আমরা আরেকটি জিনিস বলতে পারি। গত ক্লাসে আমি বলেছিলাম কিনা আমার খেয়াল নেই, যে ট্যাগ দুই ধরনের, এমটি ট্যাগ এবং কন্টেইনার ট্যাগ। যে ট্যাগগুলোর শুরু এবং শেষ আছে, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে এবং মাঝখানে কন্টেন্ট আছে, তাকে বলা হয় কন্টেইনার ট্যাগ। আর কিছু ট্যাগ আছে
যার শুধুমাত্র শুরু আছে, শেষ নেই, আর মাঝখানে কোনো কন্টেন্ট নেই, তাকে বলা হবে এমপ্টি ট্যাগ। তাহলে এখানে আমাদের কি আসছে আমরা একটু দেখি। ফাইল, সেভ। তাহলে আমরা সেকেন্ড পেজ নামে সেভ করি, সেকেন্ড পেজ ডট এইচটিএমএল। তাহলে কোথায় সেভ করছি? ডেস্কটপে, এবং সেকেন্ড পেজ ডট এইচটিএমএল দিয়ে সেভ করছি। তাহলে আমরা কোথায় খুঁজবো? ডেস্কটপে গিয়ে খুঁজবো। তাহলে যে আমাদের ফার্স্ট ওয়েব পেজ ছিল, এটা সেকেন্ড পেজ। তাহলে এই লেখাটা দেখো, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, উই লাভ আওয়ার কান্ট্রি, এই ছোট পড়ে আসছে। এখানে আমরা H1 ট্যাগ যদি ব্যবহার করি তাহলে লেখাটা আরো বড় করে আসবে। আচ্ছা, এখানে আমরা আবার H1 ট্যাগ ব্যবহার করি, তাহলে H লেখাটি বড় দেখানোর জন্য ফন্ট ট্যাগ ব্যবহার করেও আমরা লেখাকে বড় করতে পারি। যেহেতু আজকে ফন্ট ট্যাগ নিয়ে আলোচনা করছি না, তাই আমরা H1 ট্যাগটাই ব্যবহার করছি। ফাইল, সেভ। তাহলে একটু বড় করে আসলো। এভাবে যদি তুমি লেখাটা পি ট্যাগের ভিতরে লিখো, লেখাগুলো প্যারা প্যারা করে আসবে। আরেকটা পি ট্যাগ যদি ব্যবহার করো তাহলে আরেক প্যারাতে আসবে। তুমি এটাকেই যদি কপি করো, ফাইল, সেভ। তাহলে আরেক লাইনে আসলো। এখন তুমি যদি চাও যে এই লাইনটির পরে তুমি এখানে একটা ব্রেক দিয়ে তুমি এটা চাও যে নিচের লাইনে আসুক, তখন আমরা একটা ট্যাগ ব্যবহার করতে পারি বিআর। বিআর ট্যাগটা এমটি ট্যাগ, এর শুরু আছে শেষ নেই। তাহলে আমরা দেখি, তাহলে এই লাইনটি নিচের দিকে আসলো। তাহলে ব্রেক দিলে দেখো যতটুকু ফাঁকা হয়, এখান থেকে আমি আরেকটা পি ট্যাগ শুরু করেছিলাম, ফাঁকাটা কিন্তু আরেকটু বড়। তাহলে একই লাইনে লিখেছি বিআর দেওয়ার কারণে সেটা নিচের লাইনে চলে গেছে। এখন আমরা বোল্ড ট্যাগ, ইটালিক এবং আন্ডারলাইনের ব্যবহার দেখব। আমরা এটাকে আবার কপি করি, আমরা শুধু পি ট্যাগ দিয়ে লিখি, তাহলে আমাদের চেঞ্জটা বোঝা যাবে। তো ফাইল, সেভ। তাহলে শুধু পি ট্যাগ দিয়ে যখন লিখলাম তখন আমার লেখাটা কিরকম হলো, আর যখন বোল্ড করলাম তখন আরেকটু বড় হয়ে গেল। একইভাবে আমরা আই ট্যাগ,
তাহলে এখানে আই ট্যাগ ফাইল সেভ, তার লেখাটা বাঁকা হয়ে গেল। এখানে আমরা বিআর ট্যাগ ব্যবহার করি, তাহলে এটা নিচের লাইনে চলে যাবে। ফাইল সেভ, এগুলো হচ্ছে ফরম্যাটিং ট্যাগ, টেক্সটকে কিভাবে ফরম্যাট করা যায়। তাহলে আমরা ইউ ট্যাগটা ব্যবহার করছি। ইউ ট্যাগ হচ্ছে টেক্সটের নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য। তাহলে টেক্সটের নিচে আন্ডারলাইন এসছে। এখানেও আমি বিআর ট্যাগ ব্যবহার করতে পারি। তাহলে বিআর ট্যাগ ব্যবহার করে, বিআর ট্যাগ ব্যবহার করলে নিচের লাইনে চলে যাবে। তাহলে আমরা বোল্ড ট্যাগ ব্যবহার করলাম, আই ট্যাগ, ইউ ট্যাগের ব্যবহার দেখলাম। এবার আমরা এমফাসাইজ যদি ব্যবহার করি, তাহলে এই পি ট্যাগের ভিতরে আমরা এমফাসাইজটা ব্যবহার করি যে বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। তাহলে মাদারল্যান্ডে আমরা যদি এটা এমফাসাইজ করি, আচ্ছা পরের লাইনে আমরা এটাকে কপি করি, পাশাপাশি দুটো লাইন থাকলে আমরা বুঝতে পারবো। এমফাসাইজ করার জন্য ইএম ট্যাগ, তাহলে এই লাইনটা আমরা দেখি, ফাইল সেভ, তাহলে এই লাইনটাতে আমরা, তাহলে এটা একটু অন্যরকম আসলো। আচ্ছা এবার যদি আমরা স্ট্রং ব্যবহার করি, তাহলে মাদারল্যান্ডে করলাম, আবার কান্ট্রিতে যদি আমরা স্ট্রং ব্যবহার করি, স্ট্রং ট্যাগ, এমফাসাইজ এবং স্ট্রং ট্যাগ দুটো একই লাইনে আমরা ব্যবহার করলাম। ফাইল সেভ, তাহলে একটু বড় হলো, একটু আরেকটু স্পষ্ট হলো। তাহলে এটা হচ্ছে এমফাসাইজ, মানে লেখাগুলো যেরকম আছে তার চেয়ে একটু অন্যরকম, আর এটা ইটালিকের মতো দেখায়। আর স্ট্রংটা একটু লেখাগুলো অন্য লেখাগুলোর চেয়ে একটু স্পষ্ট করা। তাহলে আমরা এমফাসাইজ দেখলাম, স্ট্রং দেখলাম, বোল্ড দেখলাম, ইটালিক দেখলাম, আন্ডারলাইন দেখলাম। এবার আমরা কোনো লেখাকে যদি স্ট্রাইক আউট করতে চাই, তখন আমরা কিভাবে করব? তাহলে আমরা একটা লেখা লিখব, আগে স্ট্রাইক ট্যাগ ব্যবহার, স্ট্রাইক দিস
is strike. তাহলে আমরা এটাকে যদি স্ট্রাইক শেষ করি, তাহলে দেখি আমাদের কি হয়। ফাইল, সেভ। তাহলে লেখাতে একটা মাঝখানে দাগ আসলো। এটাকে যদি আমরা নিচের লাইনে নিয়ে যাই, তাহলে এখানে একটা বিআর ট্যাগ। দেখো পি ট্যাগ যখন আমরা ব্যবহার করি অটোমেটিক পরের লাইনগুলো নিচে আসে, কিন্তু বি আই ইউ এগুলো যখন ব্যবহার করি কিন্তু পাশাপাশি চলে আসে। সেজন্য আমাদেরকে এখানে বিআর ট্যাগ ব্যবহার করতে হচ্ছে। তাহলে ফাইল, সেভ। তাহলে আজকে আমরা দুটো পেজ করলাম, দুটো ওয়েব পেজ। প্রথম পেজটিতে আমরা দেখলাম H1 থেকে H6 পর্যন্ত তোমার লেখার হেডিং ট্যাগ গুলো কিভাবে ব্যবহার করতে হয়। তারপর আমরা দেখলাম মার্কি ট্যাগ। তারপর দেখলাম আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডে কালার আনতে হয়, কিভাবে টেক্সট কালার করতে হয়। এই পেজটাতে আমরা দেখলাম পি ট্যাগ, ইউ ট্যাগ, আই ট্যাগ, এম ট্যাগ এবং স্ট্রাইক ট্যাগ, স্ট্রং ট্যাগ। এই ট্যাগগুলোর ব্যবহার আমরা দেখলাম। এই ট্যাগগুলো মূলত ফরম্যাটিং, টেক্সটকে ফরম্যাট করার জন্য বা ফরম্যাটিং করার জন্য, সাজানোর জন্য লেখাগুলোকে ব্যবহার করা হয়। তাহলে আমরা দুটো পেজ আজকে করতে পারলাম। এগুলো আমরা আসলে প্র্যাকটিক্যালে একসাথে আমরা করে ফেলছি, থিওরি ক্লাসে প্র্যাকটিক্যালের ব্যবহার দেখে ফেলছি। কারণ তোমাদের এই পড়াগুলো থেকে আবার এমসিকিউতে কোশ্চেন আসবে। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। তাহলে আমরা এখানে যা ট্যাগ আছে সবগুলো ব্যবহার শিখলাম। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আশা করি সবাই ক্লাসটা বুঝতে পেরেছি। যদি কোনো প্রবলেম থাকে, কারো কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কোশ্চেন থাকে, কমেন্ট সেকশনে লিখবে। আমরা পরবর্তী ক্লাসে তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, অথবা কমেন্ট সেকশনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।